আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, তেল আবিবের আকাশে ইরানের সরাসরি একটি হাইপারসোনিক মিসাইল স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারলেন আঘাত করলো। এই ধরনের বিভিন্ন ইসরায়েলের টার্গেটে ইরানের শক্তিশালী হাইপারসোনিক মিসাইলগুলো আঘাত করছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ইরানের একটি মিসাইলও আঘাত করে এই ক্ষেত্রে ইসরায়েলের কি ক্ষতি হতে পারে, বা ইসরায়েল ক্ষয়ক্ষতির বিষয় স্বীকার না করে আসলে প্রকৃত জিনিসকে আড়াল করতে পারে কিনা। দেখুন, ইসরায়েলের মোটামুটি সকল শহরের ভেতরই আন্ডারগ্রাউন্ড শেল্টার রয়েছে, যেখানে ইসরায়েলের নাগরিকরা দ্রুতই গিয়ে সেখানে আশ্রয় নেন এবং ইরানের এই মিসাইল আঘাত থেকে বাঁচার জন্য নানা ধরনের প্রচেষ্টা করেন। এখন সেগুলো যে কাজে আসছে না এবং মাটির অভ্যন্তরে থাকা ইসরায়েলের যে শেল্টারগুলো রয়েছে, ইরানের মিসাইলগুলো সেখানে গিয়ে প্রবেশ করেই সেটা ধ্বংস করছে, এর প্রমাণ এইবার ইসরায়েলের নাগরিকরা সরাসরি ভিডিও ফুটেজ করে প্রকাশ করলো। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তেল আবিবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটির নিচে একটি আন্ডারগ্রাউন্ড শেল্টার, যেখানে ইসরায়েলের নাগরিকরা ভিডিও করে কিন্তু প্রকাশ করছেন যে এখানে ইরানের মাত্র একটি মিসাইল হিট করেছে। আর এই একটি মিসাইল হিট করার পরই এর কি অবস্থা হয়েছে সেটা পরিষ্কার। এই ভদ্রলোক মাটির নিচে প্রবেশ করে আন্ডারগ্রাউন্ড যে শেল্টার রয়েছে তার অবস্থা দেখাতে চেষ্টা করছিলেন, যে ইরানের মিসাইলগুলো কতটা আধুনিক। একেবারে মাটির অভ্যন্তরে ভিতরে গিয়ে যে শেল্টার রয়েছে, যেখানে ইসরায়েলের নাগরিকরা আশ্রয় নিয়েছিলেন, সেখানে গিয়ে সেখানকার যে অবকাঠামো রয়েছে সেটাও ধ্বংস করে ফেলেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই যে ইসরায়েলের নাগরিক একটি স্থাপনা দেখাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ একটি বিল্ডিং ছিল। ইরানের একটি মিসাইলের আঘাতেই বিল্ডিং এর অবকাঠামো বলতে আর কোনো কিছু ছিল না, এবং এই ব্যক্তি নিশ্চিত করছেন যে আন্ডারগ্রাউন্ড শেল্টারের ভেতর বহু লোক আশ্রয় নিয়েছিলেন, আর ঠিক এমতো অবস্থায় কিন্তু মিসাইলটি হিট করেছে। এখন এই ধরনের ঘটনার পরও যদি ইসরায়েলের সরকার এমনটা বলতে পারে যে কেউ কিন্তু হতাহত হননি, মাত্র একজন আহত হয়েছেন, এখন এই ধরনের সংবাদ কি করে পশ্চিমা বিশ্ব গুরুত্ব সহকারে প্রচার করে এবং তাকে আন্তর্জাতিকভাবে সমাদৃত এবং বিশ্বাসযোগ্য করার জন্য তারা এতটা এফোর্ট দেয়, এটার কিন্তু প্রতিবাদ এখন বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং ইসরায়েলের নাগরিকরাও কিন্তু এখন আর বিশ্বাস করে না ইসরায়েলের সরকার যে স্টেটমেন্ট দেয় বর্তমানে হামলার ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে। দেখুন, একদিকে যখন ইরানের সামরিক বাহিনী সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা করছে, এবং এই ক্ষেত্রে তারা কিন্তু ভালো ফলাফল পাচ্ছে এবং তাদের মিসাইলগুলোর সামনে দাঁড়াতেই পারছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক এমতো অবস্থায় উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহও সক্রিয়। দেখুন, হিজবুল্লাহ প্রচণ্ডভাবে ইসরায়েলের বিরুদ্ধে ভালো প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা রকেট এবং মিসাইল হামলা করছে। ঠিক এমতো অবস্থায় ইসরায়েল লেবাননের অভ্যন্তরে সীমিত পরিসরে তাদের যে গ্রাউন্ড হামলা রয়েছে সেটা শুরু করেছে, এবং তারা এন্টার করেছে তাদের ট্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের যে সকল সামরিক যান রয়েছে তা নিয়ে লেবাননের ভেতর। আর সেখানেই কিন্তু হঠাৎ করে আবার অতর্কিতভাবে ইরানের তৈরিকৃত যে আলমাজ মিসাইল রয়েছে এবং অন্যান্য শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে তা দিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর উপর খুবই শক্তিশালী হামলা করেছে হিজবুল্লাহ। এবং এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ পাওয়া গেছে কি করে ইরানের যে মিসাইল রয়েছে আলমাজ, সেটা এই ইসরায়েলের ট্যাঙ্কগুলোকে ভূপাতিত করছে। চলুন আমরা সেই দৃশ্য দেখি। যদিও এটা পরিষ্কার নয় যে এই হামলা হিজবুল্লাহ করেছে নাকি সরাসরি আইআরজিসি, কারণ হিজবুল্লাহর কন্ট্রোল কিন্তু তাদের হাতে, তবে এর ফলাফল কিন্তু খুব ভালো হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দূর থেকে একটি ড্রোন আকাশে উড়ন্ত অবস্থায় টার্গেট করছে, আর সেখানে আলমাজ যে মিসাইল রয়েছে ভিডিও ফুটেজের মাধ্যমে সরাসরি যে মার্কা বা ট্যাঙ্ক রয়েছে সেখানে গিয়ে আঘাত করছে। দেখুন, এই ধরনের প্রযুক্তি যেটা টিভি গাইডেড মিসাইল রয়েছে তা দিয়ে সক্রিয় করা হয় এবং দূরবর্তী টার্গেটে নিখুঁতভাবে আক্রমণের ক্ষেত্রে এর সফলতার যে প্রমাণ রয়েছে সে ভালো করে দিয়েছে। দেখুন, টিভি গাইডেড ড্রোন বা টিভি গাইডেড এই ধরনের যে মিসাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যুদ্ধক্ষেত্রে। যখন পাহাড়ি অঞ্চলে আপনি যুদ্ধ করবেন তখন পাহাড়ের ওই পারে আসলে কি আছে সেটা সবসময় কিন্তু শনাক্ত করা যায় না। আর ওই সময় কিন্তু আপনি মিসাইল ফায়ার করে মিসাইলের ক্যামেরা দিয়ে যদি নিখুঁতভাবে দেখতে পারেন অবস্থান কোথায় এবং সেখানে গিয়ে হিট করতে পারেন, তাহলে যুদ্ধক্ষেত্রের যে গোপনীয়তা রয়েছে শত্রুর সেটা কিন্তু আর কোনোভাবে থাকে না। আর এই ক্ষেত্রেই কিন্তু তাদের পরাজিত হওয়ার বা
বা ক্ষয়ক্ষতি বাড়ানোর যে ঝুঁকিটা রয়েছে আরও বাড়ে। আর এটাই কিন্তু বর্তমানে উত্তর সীমান্তে হয়েছে। দেখুন, প্রথমে ইসরায়েল লেবাননের অভ্যন্তরে বড় ভিত্তিতে মিশন পরিচালনা করে লেবাননের যে বেকা ভ্যালি রয়েছে, যেটা হিজবুল্লাহ নিয়ন্ত্রণে, তা দখল করার পরিকল্পনা করছিল। তাদের ধারণা ছিল যে হিজবুল্লাহ আগের তুলনায় অনেকটা দুর্বল হয়ে গেছে এবং প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত ভেঙে পড়ায় তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। তবে আজকে সীমিত পরিসরে যখনই ইসরায়েলের আইডিএফ চেষ্টা করেছে উত্তর সীমান্ত দিয়ে লেবাননে প্রবেশ করার, তখনই কিন্তু তাদের বিভিন্ন ধরনের যেই সকল ট্যাঙ্ক এবং সামরিক যান রয়েছে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখান থেকেই কিন্তু সীমিত পরিসরে কথিতভাবে তারা তাদের অভিযান শেষ করে সেখান থেকে ফেরত আসতে বাধ্য হয়েছে। আর এটাই ইসরায়েলকে এবং যুক্তরাষ্ট্রকে পরিষ্কার বার্তা দিচ্ছে যে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান পরিচালনা করাটাই এতটা কষ্টসাধ্য এবং এতটা জটিল। আর সেখানে যুক্তরাষ্ট্র তার পদাতিক সামরিক বাহিনী দিয়ে ইরানের অভ্যন্তরে অভিযান চালাতে চায়। সেই বিষয়টা আরও কত কঠিন এবং প্রযুক্তিগতভাবে আরও কত চ্যালেঞ্জিং হবে, এই জিনিসটা কিন্তু এখান থেকে পরিষ্কার হয়। দেখুন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা শুরু করার পূর্বে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার পুরো টিম সরাসরি হোয়াইট হাউসে দুইবার বৈঠক করেছে এবং দুইবারই কিন্তু তারা ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝাতে চেষ্টা করেছে যে ইরানের সক্ষমতা দিন দিন বাড়ছে। এখন হামলা করে সেই সক্ষমতার যে চেন রয়েছে সেটা যদি ব্রেকডাউন না করা যায়, তাহলে পরবর্তী সময় আর আটকানো যাবে না। আর এই উদ্দেশ্য করেই কিন্তু হামলা। এখন এই 2 সপ্তাহের বেশি যুদ্ধের পর ইসরায়েল তার কাঙ্ক্ষিত যে সাফল্যের আশা, সেটা কিন্তু ইরান থেকে পায়নি। ঠিক এমতো অবস্থায় ইসরায়েল ঘোষণা দিয়েছে ইরানের আরও হাজার হাজার লক্ষ্যবস্তুতে তাদের আক্রমণ করার জন্য উদ্দেশ্য রয়েছে এবং বাকি রয়েছে। এটা তারা বাস্তবায়ন করতে চায়। এখন যখন আপনি চিন্তা করবেন যে হাজার হাজার টার্গেটে আপনি আক্রমণ করবেন, আক্রমণের পরিকল্পনা করা বা সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ, বাস্তবায়ন কিন্তু ততটা সহজ নয়। বিশেষ করে ইরানের হামলায় যখন এতটা কোণঠাসা ইসরায়েল, এমতো অবস্থায় প্রশ্ন আসে যে যুদ্ধ তাহলে আর কতদিন চলতে পারে। দেখুন, এই প্রশ্নও কিন্তু করা হয়েছিল ইসরায়েলের যিনি আইডিএফ এর মুখপাত্র রয়েছেন তাকে, যে এই যুদ্ধ আর কতখানি চলতে পারে, কতদিন চলতে পারে। জবাবে এই যুদ্ধ আরও 3 সপ্তাহ চলতে পারে এমন পরিকল্পনা রয়েছে ইসরায়েল। এই ঘোষণা করেছে আইডিএফ। 3 সপ্তাহের হামলার যে নির্দিষ্ট সমীকরণ রয়েছে তারা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, হরমুজ প্রণালী অলরেডি বন্ধ, এর জন্য কিন্তু তেলের দাম বৃদ্ধি। যুক্তরাষ্ট্র উপযুক্তভাবে সামরিক যোগান অলরেডি যে দিতে পারছে এই বিষয়ে ব্যাপক সন্দেহ রয়েছে। মধ্যপ্রাচ্যে তাদের শক্তিশালী অবস্থানগুলো নড়বড়ে। এমতো অবস্থায় আগামী 3 সপ্তাহ যদি যুদ্ধ চলে এবং ইরানের হামলার পরিধি যদি বৃদ্ধি পায়, তাহলে ইসরায়েল আসলে কি করতে পারে। দেখুন, এই ক্ষেত্রেও কিন্তু সামরিক বিশেষজ্ঞরা একটা হুঁশিয়ারি দিয়েছেন। সামরিক বিশেষজ্ঞরা তাদের বক্তব্যে বলেছেন যে চূড়ান্তভাবে ইসরায়েল কোণঠাসা হয়ে গেলে এবং তার অস্তিত্বের জন্য বড় ধরনের সংকট তৈরি হলে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু ইসরায়েল তার পরমাণু অস্ত্র ব্যবহারের যে সিদ্ধান্ত বা যে ধরনের ঝুঁকি তৈরির পরিস্থিতি সেটা করতে পারে। কারণ যুদ্ধ থামানোর জন্য বা আপোষ করার জন্য শেষ কৌশল হিসাবে এটার বাইরে তাদের কাছে আর কিছু নেই। দেখার বিষয়ে কতদিন ইসরায়েল ওয়েট করে এই চূড়ান্ত যে কৌশল রয়েছে সেটা ব্যবহার করে। কারণ একবার যদি ইসরায়েল নিজেকে পারমাণবিক দেশ হিসেবে ঘোষণা করে এই পরমাণু অস্ত্রের হুমকি দেয়, তাহলে পৃথিবীব্যাপী এই পরমাণু অস্ত্র অর্জন করার নতুন একটা রেস শুরু হয়ে যাবে। সুতরাং অনেক কিছুই কিন্তু ঘটতে চলেছে হয়তো আগামী কয়েক সপ্তাহে। দেখার বিষয়ে ধাপে ধাপে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।